আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তোমার জন্য। তো আজকের ভিডিওটা যে টপিক আমি বানিয়েছি সেটাকে বলা হচ্ছে সূত্রের খাতা। তো খাতা ভিত্তিক আমি তিনটা ভিডিও বানাবো। অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, সেটা হচ্ছে তুমি কি করে ভুলের খাতা বানাতে পারো। এবং ভুলের খাতা আমি দেখেছি যে আমার অন্যান্য ভিডিওগুলোর তুলনায় এটা খুব বেশি এঙ্গেজিং ছিল এবং এটাতে খুব বেশি ভিউ এসেছে এবং আমি অনেকের সাপোর্ট পেয়েছি। এবং এই জন্য আমি আমার পুরো এইচএসসি লাইফে যে তিনটা খাতার উপরে খুব বেশি নির্ভর করেছিলাম, সেই তিনটা খাতার রিভিউ এবং কিভাবে বানিয়েছিলাম সেটার উপর আমি পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি ভুলের খাতার উপর অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছি। যারা ভিডিওটি দেখোনি, এখনই কি আমার চ্যানেলে গিয়ে ভুলের খাতার ভিডিওটা দেখে ফেলো। আর আজকের ভিডিওতে তোমরা শিখবে সূত্রের খাতা কিভাবে বানাতে হয়। এবং নেক্সট একটা ভিডিওতে আমি মানে তোমাকে বলবো যে কিভাবে ভালোর খাতা বানাতে হয়। ভালোর খাতা এমন একটা খাতা যেটা তোমাকে একটা ভালো লাইফস্টাইল লিড করতে সহায়তা করবে। তা কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করি। তা আজকের ভিডিওতে আমরা শিখবো সূত্রের খাতা কিভাবে বানাতে হয়। মজার ব্যাপার হচ্ছে এটা খুবই কমন টপিক, কারণ মোটামুটি যারা বিভিন্ন অ্যাডমিশন অ্যাপিয়ার করে, অ্যাডমিশনের আগে বা এইচএসসি ঠিক পরীক্ষাটার আগে দিয়ে তারা কিন্তু সবাই মোটামুটি সূত্রের খাতা বানিয়ে ফেলে। অথবা যারা পড়াশোনা নিয়ে আরেকটু সচেতন তারা একাডেমিক লাইফ থেকে এই সূত্রের খাতাটা কিন্তু বানায় এবং এটাকে ডেভেলপ করার চেষ্টা করে থাকে। তো মোটামুটি সবার একটা সূত্রের খাতা আছে, বাট আমি তারপরও আজকে তোমাদেরকে একটা খুব ভালো এক্সাম্পল দেখাবো কিভাবে তোমার সূত্রের খাতাটা খুব বেশি আহ সুন্দর একটা সূত্রের খাতায় আমি পরিণত করতে পারি। তোমার সূত্রের খাতাটা কিভাবে অন্যদের সূত্রের খাতার তুলনায় অনেক বেশি একটা ভালো সূত্রের খাতাতে পরিণত করতে পারো, এবং যেটা তোমাকে তোমার প্রত্যেকটা পরীক্ষা, এইচএসসি বলো অ্যাডমিশনের প্রত্যেকটা পরীক্ষা বেশি উপকার করবে, এমন একটা সূত্রের খাতা আছে তোমাকে বানিয়ে দেখাবো। এবং মজার ব্যাপার হচ্ছে আজকের ভিডিওর শেষের দিকে খুবই চমৎকার একটা উপহার তোমার জন্য আছে। আমি আমার অ্যাডমিশনে যে সূত্রে খাতাটা বানিয়েছিলাম, সেই খাতাটা বানাতে আমার পুরো এক রাত্র সময় লেগেছিল। আমি রাত 8টার দিকে খাতাটা বানানো শুরু করেছিলাম এবং পরের দিন ভোর 7টার দিকে, 7টা পর্যন্ত আমি প্রায় 11 ঘন্টা সময় ব্যয় করে এই সূত্রে খাতাটা বানিয়েছিলাম। যদিও আমি তোমাদের সাজেস্ট করবো তোমাদের নিজের অ্যাপ্রোচে সূত্রের খাতা বানানোর চেষ্টা করা। কিন্তু যারা কিনে একটু এমন একটা অবস্থায় আছো যাদের সূত্রের খাতাটা মানে বানানোর যথেষ্ট সময়ের বিলাসিতা এই মুহূর্তে নাই, তারা চাইলে তুমি আমার থেকে আমার সেই সূত্রের খাতাটার পিডিএফ ফর্মটা পেতে পারো। এর জন্য তোমাকে তেমন কোনো কষ্ট করতে হবে না। তুমি যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, তুমি ইউটিউবে যদি দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের ফিজিক্স স্প্রিং গ্রুপে যুক্ত হয়ে যাও। এবং সেই ফিজিক্স স্প্রিং এ তোমার 25 জন, 25 জন মাত্র। তোমার যদি ফ্রেন্ড লিস্টে এর চেয়ে কম মানুষ থাকে তাহলে সমস্যা নেই, তুমি এর চেয়ে কমও ইনভাইট করতে পারো, বাট 25 জন হলে আমাদের জন্য একটু ভালো হয়, কারণ তোমার বন্ধুদের কাছে আমরা রিচ আউট করতে চাই। তুমি 25 জন তোমার বন্ধুকে মেনশন করো, সরি 25 জন বন্ধুকে তুমি আমাদের গ্রুপে ইনভাইট করবে। এই যে ইনভাইট করলে, এই ইনভাইটের যে একটা স্ক্রিনশট, প্রত্যেকটা ইনভাইটের স্ক্রিনশট তুলে রেখে 25টা ইনভাইট তুমি যদি এক সিরিয়ালে করো তাহলে তোমার হয়তো বা 3টা 4টা স্ক্রিনশট আসবে। সেটা তুমি আমাদের ফিজিক্স স্প্রিং যে পেজ আছে, সেই পেজের লিঙ্কও তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবা। সেই ফিজিক্স স্প্রিং এর যে পেজ আছে সেই পেজের ইনবক্সে গিয়ে তুমি সেই ইগুলো পাঠিয়ে দিবা, তোমার ইনভাইট দেওয়ার স্ক্রিনশট গুলো পাঠিয়ে দিবা। তাহলে তুমি আমার এই সূত্রের খাতার পিডিএফটা সংগ্রহ করতে পারবা। আমি আশা রাখি তোমরা বুদ্ধিমান এবং বুদ্ধিমানের মতো কাজ করবা। যারা কিনা আহ একটু কষ্ট কম করতে চাও, প্যারা নিতে চাচ্ছ না, সূত্রের খাতাটা আবার আজকের ভিডিওটা দেখার পর তোমার কাছে মনে হতে পারে সূত্রের খাতাটা বানাতে তো আমার জন্য একটু কষ্ট হয়ে যেতে পারে, তাদের জন্য আমি বলবো তাহলে তুমি আমার সূত্রের খাতাটা সংগ্রহ করো। তোমাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট তোমার পরিচিত বন্ধু বান্ধব এদের 25 জনকে একটু আমার গ্রুপে ইনভাইট করে দিও। তাহলে কথা না বাড়ি আজকের ক্লাসটা শুরু করি। প্রথমেই হচ্ছে সূত্রের খাতা কি, এর একটা ইন্ট্রো দিতে হবে। দেখো, তুমি যদি ইউনিভার্সিটিতে উঠো তাহলে সূত্রের খাতার খুব চমৎকার একটা নাম আছে। সবাই ডাকে, এটাকে বলা হয় চোথা বলা হয়। চোথা। চোথা কি? চোথা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাকে ক্লাস টেস্ট অথবা আমার যে টার্ম পরীক্ষাগুলোতে আছে সেগুলোতে খুব সহজে একটা পরীক্ষা অ্যাপিয়ার করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু জিনিসপত্র ওই খাতাটার মধ্যে থাকে, যেটা পড়লে আমি আমার পরীক্ষাটা খুব ভালোভাবে দিয়ে আসতে পারবো। তো তোমার সূত্রের খাতাটাও একটা চোথার মতো চিন্তা করো। এমন একটা সূত্রের খাতা হবে সেখানে শুধুমাত্র সূত্র থাকবে না, খুবই ডাইনামিক হবে, খুবই ইন্টারেক্টিভ হবে। এবং এই সূত্রের খাতাটা এতটাই চমৎকার ভাবে সমৃদ্ধ থাকবে যেন এই সূত্রের খাতা জাস্ট পরীক্ষার আগে সূত্রের খাতা রিভাইজ দিয়ে গেলে আমার পুরো বই বা পুরো অধ্যায় রিভাইশন হয়ে যায়। এমন ভাবে সূত্রের খাতা আমরা মেক করার চেষ্টা করব। আমরা ট্রেডিশনাল সকল নিয়মকে পিছনে রেখে একদম চমৎকার নিয়মে সূত্রের খাতাটা তৈরি করার চেষ্টা করব। তো ইন্ট্রো আমি তোমাকে বুঝাতে পারছি, সূত্রের খাতা এমন একটা খাতা, নামে সূত্রের খাতা বাট সেখানে শুধু সূত্র থাকবে না,
প্রথম একটা প্রশ্ন তোমার মনে অ্যাপিয়ার হইতেই পারে যে ভাইয়া আমি এই সূত্রের খাতাটা বানাবো কিভাবে। তো তোমার কাছে প্রশ্ন উত্তর হচ্ছে যে তুমি এই সূত্রের খাতাটা দুইটা ফর্মে বানাইতে পারো। হয় তুমি এটাকে হার্ড ফর্মে বানাও বা হার্ড কপি বানাইতে পারো, অথবা তুমি চাইলে এটার সফট কপিও বানাইতে পারো। সফট কপি আবার কি? দেখো, সফট কপি হচ্ছে যারা কিনা আইপ্যাডে পড়াশোনা করো অথবা যারা ল্যাপটপে পড়াশোনা করো, যাদের কিনা গ্রাফিক প্যাড আছে, অথবা গ্রাফিক প্যাডও নাই, তোমাদের কাছে এমন কোন একটা ডিভাইস আছে যেটা খুব ইন্টারেক্টিভ, সেটাতে তুমি চাইলেই অন্যান্য জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে নোট বানিয়ে পড়তে তোমরা মানে পারো, বা নোট বানাইতে তোমাদের তেমন প্যারা খেতে হয় না। বা ফোনেও তুমি চাইলে করতে পারো। তুমি চাইলে সফট কপিটা ট্রাই করে দেখতে পারো। কারণ কেন জানো? কারণ সফট কপিতে অনেক সময় বেঁচে যায়। কিভাবে আমি একটু বলি। সাপোজ তুমি কি করলা, তোমার অধ্যায়ভিত্তিক সূত্র একটা খাতায় নোট করতে হবে। যখন তুমি হার্ড কপিটা বানাতে যাবা, তখন তোমার ভেক্টরের প্রথম হচ্ছে ভেক্টরের যোগের সূত্রগুলো, লব্ধির ক্ষেত্রে কোন কোন সূত্রগুলো ব্যবহার করা যায়, তারপরে আপেক্ষিক বেগের ক্ষেত্রে কি কি সূত্র ব্যবহার করা যেতে পারে, তারপর তুমি ব্যবহার করলা যে তোমার ওই ভেক্টরের ক্রস গুণন ডট গুণনে কি ব্যবহার করা যায়, তারপরে ভেক্টর ক্যালকুলাস আসলো, সেখানে কি করা যায়। এই প্রত্যেকটা আলাদা আলাদা করে সূত্র, যেগুলো কিনা কমন সূত্র, সেগুলো তোমার সূত্রের খাতাতে ইনক্লুড করার প্রয়োজন হইতে পারে। কিন্তু একবার চিন্তা করো, তুমি যদি এমন না করে এমন একটা কাজ করো যে আমার তো বইয়ের অনুশীলনীগুলোতে বা অনুশীলনী শুরু হওয়ার একটু আগে দিয়ে সূত্রগুলো একটা গ্ল্যান্সে দেওয়াই আছে, এটা চার্ট করে দেওয়া আছে, তাহলে আমি কেন কষ্ট করে খাতে উঠাচ্ছি? একটা কাজ করি, সেই জিনিসটা একটা ছবি তুলে নেই, সেই ছবিটা আমি আহ একটু স্ক্রিনশট নিয়ে বা ছবিটা একটু টুল দিয়ে স্নিপিং করে আমি একটা ডিজিটাল নোট বানাই, সেখানে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে আমি নোটটা বানাতে পারি। অথবা এখন অনেক অনেক চমৎকার নোটে অ্যাপস পাওয়া যায়, সেখানে আমি জাস্ট আমার স্ক্রিনশটটা বসিয়ে দিলাম, হয়ে গেল, আমার আর এই কষ্ট করে নোটগুলো উঠানো লাগলো না। এবং মজার ব্যাপার হচ্ছে আমি আমার নোটটা কিন্তু হার্ড কপি বানিয়েছিলাম। তো আমার হার্ড কপি নোটের মধ্যে আমি কিন্তু এরকম মানে বাইপাস ওয়ে অনেক ফলো করেছে, তুমি আমার নোটটা গেলে দেখতে পাবা। সেটা যখন দেখাবো একটু পরেই দেখাচ্ছি। তো সফট কপি যারা করো, তাদের জন্য সময় অনেক বেঁচে যায়। কিন্তু তোমাদের প্রতি একটা সাজেশন থাকবে, যারা জীবন সফট কপির সাথে পরিচিত না, আইপ্যাড বা ডিজিটাল নোটের সাথে পরিচিত না, তারা দয়া করে আজকে আমার ভিডিও দেখার পর এক্সপেরিমেন্ট করার কোনো প্রয়োজন নেই। এক্সপেরিমেন্ট কেন করবা? এক্সপেরিমেন্ট দরকার নেই। তুমি বাবা যেভাবে এতদিন হার্ড কপি করে আসতেছিলা, সেই হার্ড কপিতেই তুমি অভ্যস্ত থাকো। তুমি নিজের খাতা বানাও, সেই খাতাতে সুন্দর করে মানে নোটটা করে ফেলো, বা একটা আলাদা খাতা বানাও, সেই খাতাটা হবে শুধু সূত্রের জন্য ডেডিকেটেডলি। শুধু শুধু সূত্র ছাড়া আর কিছু থাকবে না সেখানে, বা সূত্র জন্যই সেই খাতাটা বানানো হচ্ছে। তাহলে একটা হার্ড কপি খাতাই বানাও। তাহলে কিভাবে বানাবার অ্যান্সারটা হচ্ছে, তুমি হার্ড কপি বানাইতে পারো, তুমি সফট কপি বানাইতে পারো। রেকমেন্ডেড হচ্ছে সফট কপি, যারা সফট কপিতে অভ্যস্ত। আর যারা হার্ড কপিতে অভ্যস্ত, তারা কি করবা? তারা তারা তো স্ক্রিনশট তোলার উপায় নেই, তারা কি করবা, যেটা আমি করেছিলাম, তোমরা ফটোকপি করে নিবো ওই পেজের। দরকার নেই এত কষ্ট করে ওই নোটগুলো উঠানো, ওইটার ফটোকপি করো। ফটোকপিটা তোমার নোটের মধ্যে অ্যাটাচ করে নাও, গাম দিয়ে করো, গ্লু দিয়ে করো, মানে যেটা তোমার ইচ্ছা, স্টাপলার করতে পারো, এনিথিং তোমার ইচ্ছা। এবার হচ্ছে একটা মানে ভিডিওটা শর্ট করার জন্য আমরা খুব তাড়াতাড়ি কিছু চেকলিস্ট চেক করে আসি, যে এই খাতাটাতে আমরা ইনক্লুড করবো কিভাবে। সূত্রের খাতা তো নামের মধ্যে অর্থ লুকিয়ে আছে যে সূত্রের খাতা, তাহলে এটা তো সূত্র ইনক্লুড করবো, আর কি আছে? এটার জন্য তো এত বড় ভিডিও মানে তৈরি করে কিছু নাই, এত বোঝানোর কি আছে, এটা আমরা জানি। হ্যাঁ তুমি জানো, কিন্তু তুমি ট্রেডিশনাল সূত্রের খাতাতে অনেক বেশি অভ্যস্ত। আমি চাচ্ছি তুমি ট্রেডিশনাল সূত্রের খাতা কেবল না ব্যবহার করো, তুমি একটু ডাইনামিক সূত্র খাতা বানানোর চেষ্টা করো। প্রথমতই হচ্ছে যেটার জন্য আমরা এটারে বলি ট্রেডিশনাল সূত্রের খাতা, যেটা কিনা আমরা সাধারণত সূত্রের খাতাতে ইনক্লুড করে থাকি, সেটা হচ্ছে ডেরিভেশন ছাড়া কেবল সূত্র থাকবে এমন একটা খাতা, সেটাকে সূত্রের খাতা হিসেবে ধরে নিচ্ছি। এটাই আমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সূত্রের খাতার। কিন্তু এটা একমাত্র টপিক না, আরো কিছু জিনিস আমাকে অ্যাড করতে হবে। সেকেন্ড জিনিসটা আমি বুঝাই, সেটা হচ্ছে চ্যাপ্টারের সকল শর্টকাট তুমি অ্যাড করতে হবে তোমাকে। শর্টকাট বলতে কি বোঝায়? আমরা গতিবিদ্যার, যেহেতু তোমাদের অনেকে শর্ট সিলেবাসে নাই, গতিবিদ্যার একটা প্রশ্ন ছিল যে মানে কত বেগে ঘোরালে বালতি থেকে পানি পড়বে না, এই সূত্রটা তাহলে কি হবে? বন্দুকের মানে যদি তিনটা তক্তা হয়, তাহলে বেগ অর্ধেক করলে কি হবে? তাহলে তক্তার সংখ্যা কতটা ভেদ করতে পারবে? এরকম শর্টকাটের অনেক সূত্র আছে। সিরিজ তাবুর সংঘর্ষ, ইলাস্টিক কলিশন বা ফ্রিকশন, বিভিন্ন জিনিসের হাজারটা মানে শর্টকাট আছে, এগুলো কিন্তু সূত্র না, শর্টকাট। এই শর্টকাট গুলো তোমার সূত্রের খাতাতে ইনক্লুড থাকতে হবে। তোমার খাতাটা যথেষ্ট সমৃদ্ধ হতে হবে, মানে মানে কি বলে, ওয়েল পলিশড, মানে ফার্বিশড অ্যান্ড কি বলে, ওয়েল এনরিচড হতে হবে। বুঝাতে পারছি? আচ্ছা, তো তোমার চ্যাপ্টারের সকল শর্টকাট, এই শর্টকাট কোথা থেকে হবে? দেখো, তুমি তোমার যাবৎকালে বিভিন্ন টিচার পড়ানোর সময় তোমাকে একটা অঙ্ক অনেক বড় করে করে দিছে, তারপরে বলছে এই প্রশ্নটা যদি এমসিকিউ তে আসছে তাহলে তুমি কি করতা? কথা বলে দিছে না? এই জিনিসটা ছোট আকারে একটা বক্সে লিখে দিছে না? ওই যে তোমার নোট খাতাগুলো খোলো, তো তোমার নোট খাতার কোন চিপায় কোন ইম্পর্টেন্ট শর্টকাটটা তুমি লিখে রেখেছিলা, প্রত্যেকটাকে এনে এনে অধ্যায় ভিত্তিক রিঅ্যারেঞ্জ করো।
অধ্যায়ভিত্তিক রিঅ্যারেঞ্জ করলে কি হবে, পরীক্ষার আগে তুমি একটা খাতার আন্ডারে সকল শর্টকাট পেয়ে গেলা। তোমার পরীক্ষার আগে তো মনে পড়বে না আমি আমার ওই মোটা খাতার ওইটার মধ্যে আমি একটা শর্টকাট লিখে রাখছি, কিছুই মনে করবে না। সেটার জন্য তুমি এই কাজটা করতে পারো, বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা কি করতে পারি? আচ্ছা, তো এবার যেটা বলতেছিলাম যে আহ, এবার আমরা হচ্ছে তোমার কি কি করতে পারি একটু বলি। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে বলা হয়েছে যে কেস অ্যানালাইসিস। থার্ড পয়েন্ট কি বলা হয়েছে? কেস অ্যানালাইসিস। কেস অ্যানালাইসিসটা কি? কেস অ্যানালাইসিস হচ্ছে, মনে করো একটা সূত্র, এই একটা সূত্র লিখলা, বাট এই সূত্রটা কেস ওয়ান এর ক্ষেত্রে কি হবে, কেস টু এর ক্ষেত্রে কি হবে, কেস থ্রি এর ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা কেসের মানে যত ধরনের কেস আছে সব লিখে ফেলবা। যেমন হাতুড়ি আর প্যারেকের একটা কথা বলি, সহজ কথা। হাতুড়ি আর প্যারেকের ক্ষেত্রে চার পাঁচ ধরনের মানে প্রকারভেদ আছে। যদি দেয়াল উলম্ব হয় তাহলে কি হবে, দেয়াল আনুভূমিক হলে কি হবে, পরন্ত হাতুড়ি যদি কি হয় তাহলে কি হবে, অথবা এমন যদি হয় যে আহ, ঘূর্ণায়মান হাতুড়ি হলে কি হবে, তারপরে আনত তলের উপরে প্যারেক আছে সেটার মধ্যে হাতুড়ি দিলে কি হবে। তো এরকম চার পাঁচ ছয় যতগুলা কেস বের হবে, প্রত্যেকটা কেসকেই তোমার সেই খাতার মধ্যে ইনক্লুডেড রাখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট দুইটা কথা লিখছি এখানে, এগুলো আশা রাখি পড়লে তেমন বোঝার মতো না। প্রথমে বলছে যে এমন সকল গুরুত্বপূর্ণ তথ্য লিখতে হবে যা বহুপদী সমাপ্ত সূচক, আচ্ছা বানান এখানে ভুল হতে পারে, একটু একটু কনসিডার করো, প্রশ্নের অপশনে থাকে। তবে ক টাইপ প্রশ্ন হিসেবে সাধারণত পরীক্ষাতে দেখা যায় না। আমি কি বুঝাচ্ছি? বুঝাইলাম হচ্ছে যে এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি যখন তোমার পরীক্ষার এমসিকিউ গুলো দাও, আমরা সবসময় জ্ঞানমূলক প্রশ্ন শিখাই, আমরা ম্যাথমেটিক্যাল প্রশ্ন শিখাই। দেখো বহুপদী প্রশ্ন কি তোমার প্রশ্ন না? সেটা তো একটা প্রশ্ন। সেটা কিন্তু এই যে আই, টু আই, থ্রি আই এরকম করে যে তিনটা অপশন থাকে, এই কথাগুলো তুমি যদি একটা জিনিস সম্পর্কে না জানো আগে থেকে, তাহলে কিন্তু তুমি ওই এমসিকিউ গুলা পারবে না। তাই এমন কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে যেগুলা বইয়ের আনাচে কানাচে খোঁজাটা বেশ টাফ, কোন বই থেকে আসছে বলা যায় না, কিন্তু ইতিমধ্যে বোর্ডে আসছে বা বিভিন্ন জায়গায় প্রশ্নটা দেখা যাচ্ছে। যেমন অনেক সময় আসে যে অব্রের ডাই ইলেকট্রিক ধ্রুবক কোথায়, অব্র যে কি জিনিস সেটা আমি আজ পর্যন্ত বুঝতে পারি না, আমার জানা নেই। বা অব্রটা কোন বই থেকে লিখছে সেটা আমি জানি না, বাট বোর্ডের প্রশ্ন। এই সকল জিনিসপত্রগুলো যেগুলো আছে, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন তোমার হচ্ছে বহুপদী সমাপ্ত সূচক ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তো আসেই, বাট বহুপদী সমাপ্ত সূচক প্রশ্ন যেগুলো আছে সেইগুলার আই, টু আই, থ্রি আই এই অপশন গুলোতে অনেক বেশি দেখা যায়। বুঝতে পারছি? এই যে জিনিসগুলোতে যে দেখা যাচ্ছে, এই সকল প্রশ্নগুলো কালেক্ট করো, এই তথ্যগুলো কালেক্ট করো, করে জাস্ট মনে করো একটা খাতা লিখলা। খাতার প্রথম পেজে তুমি সূত্র লিখলা, পরের পেজে তুমি শর্টকাট লিখলা, থার্ড পেজে তুমি গুরুত্বপূর্ণ তথ্য টাইটেল দিয়ে এই তথ্যগুলো লেখা শুরু করলা। তাহলে তোমার একটা অধ্যায় একটা মানে চমৎকার লেভেলের একটা আহ সূত্রের খাতা প্রস্তুত হলো। লাস্ট একটা ইম্পর্টেন্ট কথা, এটা আমরা সবসময় খুব এড়িয়ে চলি। দেখো, ফিজিক্সে আমার কাছে যারা স্টুডেন্ট তারা জানে আমি ফিজিক্স এভাবে ডিফাইন করি যে ফিজিক্সের প্রশ্ন শুধুমাত্র দুই প্রকারের আছে। একটা হচ্ছে কনসেপচুয়াল কঠিন, মানে কঠিন প্রশ্ন দুই প্রকার। একটা হচ্ছে কনসেপচুয়াল কঠিন, একটা হচ্ছে ভাষাগত কঠিন। কনসেপচুয়াল কঠিন হচ্ছে একটা কনসেপ্ট তোমার বই হয়তো বা নাই, কিন্তু এটা হয়তো বা একটু রিসার্চ করলে তুমি আশেপাশের অন্য কোনো একটা বই পাইতাম। হয়তো বা বাংলাদেশি রাইটারের কোনো বই আছে কিন্তু ওই বই সাধারণত পড়ে না মানুষ। এরকম রাইটারের একটা বই থেকে একটা সূত্র দিয়ে দিল, যেমন একটা এমন হলো যে একটা টেবিলের মধ্যে একটা চেন আছে, ঝুলন্ত চেন, তাকে নিচে পড়ে গেলে তার শক্তি কত, উপরের দিকে টেনে আনলে কি শক্তি হলো। বা বিভিন্ন টপিক থাকে না, বিভিন্ন জিনিস থাকে। আর্কিমিডিস অসিলেশন কোন বইয়ের মধ্যে আছে? নাই, কিন্তু বইটা কিন্তু প্রশ্ন আসে। তো এরকম বিভিন্ন টপিকের তোমার আহ, এগুলো বলে কনসেপচুয়াল কঠিন। অনেক সময় কি হয় কি, তোমার পরিচিত বইয়ের কনসেপ্টের বাইরে গিয়ে একটা বইয়ের থেকে কনসেপ্ট একটা প্রশ্ন করে দেয়। এখন ভাই ওটা করো তো কিছু, ওটা তো কিছু করার নেই, তুমি কনসেপ্ট পড়ো নাই তো প্রশ্ন পারবা কিভাবে? তো কনসেপচুয়াল কঠিন প্রশ্ন যদি তোমার পারতে হয় তাহলে তোমার এই দুনিয়ার সকল কনসেপ্ট পড়ে রাখা উচিত যেগুলা তোমার স্ট্যান্ডার্ডে মানানসই। তো এই সকল কনসেপ্ট গুলো পড়ে রাখলে তুমি কনসেপচুয়াল কঠিন সব পেরে যাবে। কিন্তু বিশ্বাস করো, ভাষাগত যে কঠিনটা আছে এই জিনিসটা অনেক মানুষই পারে না, যথেষ্ট প্র্যাকটিস থাকা সত্ত্বেও, যথেষ্ট জানা সত্ত্বেও। করে যদি আহ একটু খ হিসেবে অ্যাপিয়ার করা হয় প্রশ্নে, অনেকে ধরতে পারে না প্রশ্নটা কি। মানে ভাষাগত কঠিন বলতে বোঝায় এটা সহজ জিনিস, তুমি অঙ্ক পারো, তুমি সূত্র পারো, কিভাবে করতে হয় সবই তুমি জানো, কিন্তু এটার নাম হচ্ছে এটা হওয়ার কথা। কিন্তু এটাকে এটা এই নামে ডাকা হয়েছে প্রশ্নের মধ্যে, তুমি ধরতেই পারো না এটা কি বুঝাইছে। প্রশ্ন ধরতে না পারাটা হচ্ছে অনেক বড় কষ্টের জিনিস। পারা জিনিস বা প্রশ্ন ধরতে পারো নাই, তো এই প্রশ্নকে আমি বলি ভাষাগত কঠিন। তো ভাষাগত কঠিন কেন হয়েছে বলতো? কারণ তুমি একটা জিনিসের সমার্থক শব্দ সম্পর্কে আইডিয়া ছিল না তোমার। এই জিনিসটাকে যে এই নামেও ডাকা হয় সেটা তোমার জানা ছিল না। যেমন তুমি যদি ডাইভারজেন্সের কথা বলো, যখন আমরা পড়ি যে ডাইভারজেন্স যখন পজিটিভ হয় তখন
বলরেখাগুলো হচ্ছে তোমার অপসারী হয়, বা সে একটা সোর্স হিসেবে কাজ করে, বা আয়তন বৃদ্ধি পায়, ঘনত্ব হ্রাস পায়। তো একই জিনিসের চারটা ভাষা আছে। বলরেখা অভিসারী হয়, আয়তন বৃদ্ধি পায়, ঘনত্ব হ্রাস পায়, আর একটা কি বললাম, একটা হচ্ছে আচ্ছা সোর্স হিসেবে কাজ করে বা উৎস হিসেবে কাজ করে। তো তুমি মনে করো তিনটা টার্মে ডাইভারজেন্স চিনো, চতুর্থ টার্মে যে ডাইভারজেন্স নির্ণয় করতে হয় সেটা তুমি জানো না, তাহলে বলো তুমি কি পারবা? পারবা না। তো তোমার সূত্রের খাতাতে ওই জিনিসপত্রগুলো অ্যাড করা প্রয়োজন, যে একটা টার্মকে ডিফারেন্ট, কতগুলো ডিফারেন্ট নামে ডাকা হয় সেই ডিফারেন্ট নামগুলো লিখতে হবে তোমাকে। তোমাকে লিখে রাখতে হবে যে সোর্স মানে উৎস, সিঙ্ক মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবকিছু মানে মানে কি বলে, গ্রহিতা, সে যে সবকিছু রিসিভ করে, যে রিসিভার। বুঝতে পারছি। মানে এটা জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিলাম থার্মোডাইনামিক্স থেকে। তুমি যে কোনো জায়গা থেকে, যে কোনো ফিজিক্সের অধ্যায় এর থেকে তুমি হচ্ছে নিবা, সোর্স নিবা, মানে দেখবা যে কোন জায়গাতে একটা জিনিসটা একাধিক নামে ডাকা যেতে পারে। প্রত্যেকটা জিনিস তোমার খাতায় অ্যাড থাকতে হবে। আমি এখানে অ্যানালাইসিস, খুব অল্প সময়ের অ্যানালাইসিস, এটা মজার ব্যাপার হচ্ছে তুমি যখন আমার নোট দেখবা, আমার নোটে কিন্তু এতটা ওয়েল অ্যানালাইসিস না। মজার ব্যাপার হচ্ছে আমার দেয়াল যখন পিঠে ঠেকে গেছিল তখন আমি এটা বানাইছিলাম, অ্যাডমিশন সিজনে গিয়ে নোট খাতা বানাইলাম সূত্রে, যেটা কিনা আমি মনে করি ফার্স্ট ইয়ার শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলা উচিত। বুঝতে পারছি। তাই আমার খাতাটা তুমি মানে আমি মনে করি যথেষ্ট না। আমার খাতাটার চেয়েও এনরিচ খাতা আমি আশা করি আমার স্টুডেন্ট বা তুমি যে যে দেখছো আমার কথাটা শুনে সে আরো ভালো নোট বানাতে পারবা। বাট অ্যাটলিস্ট আমারটা তুমি সংগ্রহ করে রাখা উচিত বেসিস হিসেবে। তাই আমি যে প্রসেস বললাম সেই প্রসেসে আমার পিডিএফটা কালেক্ট করে নিও, কেমন? আচ্ছা, সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে তোমার নিজে থেকে সূত্র খাতাটা বানানো গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্ব রয়েছে। আমার অ্যানালিসিস খুব কম সময়ের জন্য ছিল, তাই আমি এই কয়েকটা পয়েন্ট লিখেছি। কিন্তু এই কয়েকটা পয়েন্ট যে ফাইনাল এমন কিছু না। তুমি চাইলে এইগুলার আর একটু মডিফাই করবা, নিজের মতো আর কিছু আইডিয়া শেয়ার করবা। এবং তোমার মাথায় এর বাইরে আর কোনো কি কি আইডিয়া আসতেছে সেটা তুমি আমাদের ফিজিক্স স্প্রিং গ্রুপে গিয়ে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। তোমার ভিডিওর জন্য আমরা অপেক্ষা করলাম। ঠিক আছে? তো আজকে আমরা একটু দেখে আসি আমি আমার নোটটা কিভাবে বানিয়েছিলাম। আমার নোটটা দেখতে কেমন, চলো। তো আচ্ছা, আমি আমার ইয়েটা একটু ছোট করে দিই। আচ্ছা, এখানে স্ক্রিনে তুমি দেখতে পারবা যে এটা ছিল আমার আমার মানে সূত্রের খাতার নোট, যেটা হার্ড কপি ছিল। এটার পিডিএফ তুমি বিভিন্ন যে প্রসেসটা বললাম, ফিজিক্স স্প্রিং এর গ্রুপে যাবা। গ্রুপে গিয়ে তোমার পরিচিত 25 জন বন্ধুকে ইনভাইট করবা আমাদের গ্রুপে জয়েন করার জন্য। এবং সেটা তুমি মেসেজ মানে স্ক্রিনশট গুলা তুমি ফিজিক্স স্প্রিং এর পেজের ইনবক্সে তুমি ইনবক্স করতে পারো, অথবা তুমি আমাকেও ইনবক্স করতে পারো। আমি যেহেতু অ্যাডমিন, তুমি আনোয়ার হোসেন আবিদ এই আইডিতে গিয়ে তুমি মেসেজে গিয়ে আমাদের স্ক্রিনশট গুলো পাঠিয়ে দিবে যে ভাইয়া আমি এরকম এরকম ইনভাইট করেছি, আপনি একসেপ্ট করেন বা আমাকে একটু পিডিএফটা দিয়ে সহায়তা করেন। তাহলে আমি তোমাকে পিডিএফটা পাঠিয়ে দেবো। তো এখানে মোটামুটি ফিজিক্সের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দেখো তুমি, আমি তোমাকে এটাই বলছিলাম আমি কিভাবে ফটোকপি করছিলাম। আমি তো এই গতিবিদ্যার অধ্যায়ের ফাঁক করে, আমাদের তো শর্ট সিলেবাস ছিল না অধ্যায়, কিন্তু এর সূত্র কিন্তু লাগে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় লেগে যায়। এই দরকার আছে এই সূত্রগুলো আবার বসে বসে আমি নিজে লেখা, তো এই জন্য আমি উদ্ভাসের বই থেকে এটা সংগ্রহ করে ফেলছিলাম, ফটোকপি করে পিন আপ করে ফেলছি। বুঝতে পারছি। আচ্ছা, আবার যেগুলো আবার নিজের সংগ্রহ করছি, সুতার টান থেকে শুরু করে মানে বহু যত ধরনের সম্ভব, ব্যাংকিং কোণের যত টাইপ আছে অ্যাডভান্স থেকে, পুলি থেকে শুরু করে রোটেশনাল, মানে নিউটন বলবিদ্যা, জড়তার ভ্রামক কত প্রকার হইতে পারে, যদি এখানে অনেকগুলো নাই আরো অনেকগুলোই শিখা লাগে। তারপরে কাজ শক্তি ক্ষমতার প্রত্যেকটা জিনিস, তারপরে মহাকর্ষ অভিকর্ষ থেকে শুরু করে মানে তুমি তারপরে পর্যায়বৃত্ত ধর্ম, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, প্রত্যেকটা অধ্যায়ের অনেক 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 সূত্র আমার এখানে নোট করা আছে। তা আমি বলবো যারা নিজেরা নোট বানাতে চাচ্ছ তারাও আমারটা সংগ্রহ করো। আর যারা সময় নেই তাহলে তারা অবশ্যই আমার নোটটা সংগ্রহ করো, তাহলে তোমার অনেক সময় বেঁচে যাবে। প্রসিডিউর খুব কম। তোমার যদি তাও 25 জন মেম্বার কি ইনভাইট দিতে সমস্যা হয় তুমি আমাকে মেসেঞ্জারে জানাবা যে ভাইয়া আমি তো এখন ইনভাইট দিতে পারবো না, বা কোনো সমস্যা বা কি কারণে তুমি পারছো না। মানে কোনো কারণ হইতে পারে তুমি ইনভাইট করতে চাচ্ছ না, বা তুমি অন্য কিছু করতে যাচ্ছ, কোনো কারণে তোমাকে দেওয়া যায় কিনা, তো সেটা আমি বিশেষ বিবেচনায় তোমাকে আমি দিয়ে সহায়তা করবো। কারণ তোমার পড়াশোনাটা ইম্পর্টেন্ট, এদিকে ইনভাইট করে আমাকে এনরিচ করার অনেক বেশি কিছু নেই। জাস্ট আমি হচ্ছে রিচ আউট করতে পারছি না, একটা বিগার অডিয়েন্সের কাছে যেতে পারছি না। আমি চাচ্ছি তোমার থ্রুতে আমি কিছু বিগার অডিয়েন্স বা মানুষের মধ্যে ছড়িয়ে যেতে, তারাও জানুক আমি কি কি ভিডিও বানাচ্ছি, তারাও উপকৃত হোক। বুঝতে পারছি তো? আর অবশ্যই নিজের ফ্রেন্ডদেরকে জানিও। আজকে তাহলে ভিডিওটা এইটুকু পর্যন্ত থাকলো। আর হচ্ছে সবাই ফ্রি স্প্রিং গ্রুপে যুক্ত থেকো। এবং আমি আশা রাখি তোমাদের জন্য আমি আরো আরো ভিডিও বানাতে পারবো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আমি তোমাদের জন্য কোন ধরনের ভিডিও কিভাবে বানাতে পারি আর কি কি করতে পারি। অবশ্যই আমাকে আইডিয়া দিয়ে সাহায্য করবে এবং আমি তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আজকে এতটুকু পর্যন্তই। আর সবাই ভালো থেকো।
আর যারা এইচএসসি 25 আছো, সবার জন্য পরীক্ষার শুভকামনা। খুব ভালো মতো পড়াশোনা করো। তোমাদের এই শেষ মুহূর্তে আমি তোমাকে কিভাবে সহায়তা করতে পারি কমেন্টে অবশ্যই জানিও। আমি আমার সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।